অনেক অনেক দিন আগের কথা। পরিরাজ্যের রাজার ছিল 7 মেয়ে। তারা প্রতি বছর পরিরাজ্য থেকে বেরিয়ে পৃথিবী ভ্রমণে আসত। প্রতি বছরের ন্যায় এবারও গ্রীষ্মের শুরুতে 7 বোন পৃথিবী ভ্রমণে আসবে বলে মনস্থির করল। তারা বাবাকে বলল, বাবা, গ্রীষ্মকাল তো চলেই আসলো, তুমি আমাদের অনুমতি দিলে আমরা পৃথিবী ভ্রমণে যেতে চাই। তাই মা, তোমরা পৃথিবী ভ্রমণে যেতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিচ্ছি। তুমি তোমার মায়ের সাথে কথা বলে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে ধন্যবাদ, আমি মায়ের সাথে কথা বলে নেব। নীলপরি ভাবল গোলাপি পরি মায়ের সব থেকে প্রিয়, তাই মায়ের কাছে অনুমতি গ্রহণের জন্য গোলাপি পরীকে পাঠালে সহজেই অনুমতি পাওয়া যাবে। তাই সে গোলাপি পরীকে বলল, বোন, মা তো তোমাকে সবচেয়ে বেশি আদর করে। তুমি যদি মায়ের কাছে যেয়ে আমাদের পৃথিবী ভ্রমণের যাওয়ার অনুমতিটা নিয়ে আসতে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি পৃথিবী ভ্রমণে যেতে পারতাম। ঠিক আছে আপু, আমি মায়ের কাছে পৃথিবী ভ্রমণের অনুমতি নিয়ে আসছি, তুমি সবাইকে প্রস্তুতি নিতে বলো। নীলপরি গোলাপি পরীকে মায়ের কাছে অনুমতি গ্রহণের জন্য পাঠিয়ে দিয়ে অন্দরমহলে প্রবেশ করল। অন্দরমহলে যে সকল বোনকে উদ্দেশ্য করে বলল, প্রিয় বোনেরা, তোমরা সবাই তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও। প্রতি বছরের মতো এবারও আমরা পৃথিবী ভ্রমণে যাব। সত্যি বলছো আপু, আমরা পৃথিবী ভ্রমণে যাচ্ছি? হ্যাঁ বোন, আমরা পৃথিবী ভ্রমণে যাব। বাবা অনুমতি দিয়েছেন। গোলাপি পরী গিয়েছে মায়ের কাছে অনুমতি নিয়ে আসতে। মা অনুমতি দিলেই আমরা পৃথিবী ভ্রমণের জন্য বেরিয়ে পড়ব। কি মজা, কি মজা! আমরা সেখানে যেয়ে অনেক আনন্দ করব। মা, ও মা, গ্রীষ্মকাল তো চলেই এলো, আমরা সব বোনেরা পৃথিবী ভ্রমণে যাই। বাবা তো অনুমতি দিয়ে দিয়েছে, এখন তুমি আমাদের অনুমতি দাও। কি বলিস মা, তোরা পৃথিবী ভ্রমণে যাবি? আচ্ছা ঠিক আছে, তোদের বাবা অনুমতি দিয়েছে, আমি আর না করব কেন? বাবা তো অনুমতি দিয়েছে, কিন্তু তোমার থেকে অনুমতি নিতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা পৃথিবী ভ্রমণে যাও, সাবধানে যাবে, সতর্ক থেকো সবাই, খেয়াল রেখো যাতে কোনো ধরনের বিপদ না হয়। ঠিক আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা পৃথিবী ভ্রমণ শেষে সময় মতো ফেরত চলে আসব। মা ও বাবার কাছ থেকে অনুমতি নেয়ার পর পরিরাজ্য ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় 7 পরী। আনন্দে আত্মহারা তারা 7 বোন খুব দ্রুত ছুটে চলছিল মেঘকে ফাঁকি দিয়ে পৃথিবীর পানে। প্রিয় বোনেরা, আমরা পৃথিবীর প্রায় কাছাকাছি চলে এসেছি, আর অল্প সময়ের মধ্যে আমরা আমাদের প্রিয় খেলার মাঠে পৌঁছে যাব। হ্যাঁ আপু, প্রায় পৌঁছে গেছি। ওই যে সুন্দরী নদীর তীর দেখা যাচ্ছে। চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝ দিয়ে বয়ে গেছে অপূর্ব সুন্দরী এক নদী। সেই নদীর তীরে ঘেঁষে সবুজ শ্যামল ছায়া ঘেরা এক মায়াবী বন। সেই বনের পাশে ছিল একটি খেলার মাঠ, যে মাঠে পার্শ্ববর্তী গ্রামের বাচ্চারা খেলতে আসত। রাখালরা গরু ছাগল চড়াতো। প্রতি বছর গ্রীষ্মকালে এই এলাকাতে বেড়াতে আসে 7 পরী 7 বোন। প্রিয় বোনেরা, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। সবাই সতর্কতার সাথে নিচে নেমে যাও। পরীরা যখন খেলার মাঠে অবতরণ করে, তখন চারদিক শুনশান নীরবতা বিরাজ করছিল। তারা তাদের ডানাগুলো একটা গাছের কোটরে লুকিয়ে রাখে। ডানা ছাড়া তারা 7টি দিন খেলার মাঠ, নদীর পানিতে ও বনে আনন্দ করে। ঠিক 7 দিন পর আবার ডানাগুলো পড়ে উড়ে যাবে নিজেদের দেশে। আপু চলো, প্রথমে আমরা সবাই সুন্দরী নদীতে গোসল দিই, তারপর চারপাশে ঘুরে বেড়াবো। ঠিক আছে, তাই চলো। পরীরা নদীতে গোসল করতে যায়। মাঠ ও বনের কাছাকাছি যে কিছু গ্রাম আছে, সে খবর তারা না রাখলেও পরীদের সব খবর রাখে সেই গ্রামেরই এক রাখাল ছেলে। সে গরু চড়ায়, বাঁশি বাজায়, আর বনের মাঝে লুকিয়ে দূর থেকে দেখতে থাকে পরীদের কাণ্ড কারখানা। আহা, কি মজাটাই না হতো আমি যদি পরীদের সাথে খেলতে পারতাম। পরীরা গোসল শেষে বনের পাশে গাছতলায় বসে রোদের মধ্যে চুল শুকাতে থাকে। তখন তাদের কানে বেজে ওঠে এক মায়াবী বাঁশির সুর। তারা সুরের মোহে বিমোহিত হয়ে যায়। খুঁজে বের করার চেষ্টা করে কোথা থেকে ভেসে আসছে বাঁশির সুর, কিন্তু খুঁজে পায় না, কারণ রাখাল বালক একটা বড় ঝোপের ভেতরে লুকিয়ে বাঁশি বাজাচ্ছিল। কি মজা, কি মজা! পরীরা আমাকে খুঁজে বের করতে পারছে না। কোথাও হতে ভেসে আসছে বাঁশির সুর।
আমরা তো সুরের উৎস খুঁজে বের করতে পারছি না। দিদি, বিষয়টা অবাক করার মতো, আমাদের পরিরাজ্যের পাখিরাও তো এই সুরটা জানে না। সত্যি বলছি দিদি, আমারও এই বাঁশির সুরটা অনেক ভালো লেগেছে। যদি এই বংশীবাদককে খুঁজে পেতাম তাহলে আমরা তাকে আমাদের সাথে করে নিয়ে যেতাম, তখন আমরা প্রতিদিন এই সুর উপভোগ করতে পারতাম। আমিও তাই ভেবেছিলাম আপু, কিন্তু কি করব বলো, আমরা তো তাকে খুঁজেই পেলাম না। এই কথা বলে পরীরা 7 বোন অন্যদিকে খেলতে চলে গেল। এদিকে রাখাল কিছুটা দূরে থাকায় তাকে নিয়ে বলা পরীদের এই কথাবার্তা শুনতে পারেনি। রাখাল লুকিয়ে লুকিয়ে পরীদের দেখতে দেখতে 7 বোনের মধ্যে ছোট পরীকে অনেক পছন্দ করে ফেলল। কি অপরূপ মিষ্টি চেহারা! ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর। রাখাল বলতে লাগলো, আহা, কি সুন্দর মিষ্টি চেহারার ছোট পরী! আমি যদি তাকে আমার ভালোবাসার কথাটা জানাতে পারতাম, তাকে নিয়ে আমার ছোট্ট কুটিরে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম, কতই না ভালো হতো। এভাবেই 2 দিন কেটে গেল। তৃতীয় দিন রাখালের মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেলে গেল। পরীরা যখন নদীতে গোসল করতে ব্যস্ত, তখন রাখাল গাছের কোটরে লুকিয়ে রাখা পাখাগুলো থেকে সবচেয়ে ছোট পাখা জোড়া নিয়ে লুকিয়ে রাখলো। জানি কাজটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু কি করব, ওই ছোট্ট পরীকে এত বেশি ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমার এক মুহূর্ত সময় আর ভালো কাটছে না। তাকে আমার যেভাবেই হোক আমার চাই। 7 দিন পরে পরীদের যাওয়ার সময় হলো। পরীরা গেল তাদের ডানাগুলো বের করে আনতে। তারা দেখতে পেল সেখানে ছোট বোনের ডানা জোড়া নেই। অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না। এদিকে বাবার কড়া হুকুম, 1 সপ্তাহের বেশি তাদের পরিরাজ্য ছেড়ে বাহিরে থাকা চলবে না। কি করবে ভেবে না পেয়ে নীলপরি ছোট বোন লালপরীকে বুঝিয়ে বলল, উপায় নেই রে বোন, আমাদের যেতেই হবে। আর সঠিক সময়ে ফিরে না গেলে পরের বছরে আর আসতে পারবো না। তুই বরং এখান থেকে ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ, পেলেই দেশে চলে আসিস, কেমন? আমরা বাবাকে বুঝিয়ে বলবো, তিনি যেন রাগ না করেন। আচ্ছা বোন, তোমরা চলে যাও। আমি চাই না আমার জন্য তোমাদের সবার বিপদ হোক। বাবা মাকে বলো আমার জন্য চিন্তা না করতে। আমি আমার ডানা জোড়া খুঁজে পেলেই ফিরে আসবো। তোকে এভাবে রেখে যেতে সত্যি আমাদের অনেক খারাপ লাগছে, কিন্তু কি করবো বল, আর তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমরা। তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। ডানা খুঁজে পেলে যত দ্রুত সম্ভব রাজ্যে ফিরে আসিস। ঠিক আছে বোন। 6 পরী তাদের ছোট বোনকে একা নদীর তীরে রেখে পরিরাজ্যে চলে গেল। বেচারি ছোট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো। তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো। এসে তাকে বলল, এই যে ছোট্ট মেয়ে, তুমি এখানে একা একা বসে বসে কান্না করছো কেন? আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি পরিরাজ্যের ছোট রাজকন্যা লালপরি। তুমি পরী? সত্যি বলছো? কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? আমরা 7 বোন পৃথিবীতে ঘুরতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার ডানা জোড়া হারিয়ে গেছে। কোথায় রেখেছিলে তোমার ডানা? আমার ডানা একটা গাছের কোটরে লুকিয়ে রেখেছিলাম। অন্যান্য বোনদের ডানাগুলো পেয়েছে, কিন্তু আমার ডানা জোড়া সেখানে খুঁজে পাচ্ছি না। তোমার বোনেরা কোথায়? আমার 6 বোন নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় পরিরাজ্যে ফিরে গেছে, কিন্তু আমি ফিরে যেতে পারছি না। তাই এখানে একা একা কান্না করছি। দেখো লালপরি, তুমি এভাবে কান্না করো না। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে তোমার ডানা জোড়া খুঁজে পেতে সাহায্য করব। লালপরি কিছুটা সাহস পেল রাখালের কথায়। সে রাখালের সাথে হেঁটে হেঁটে তার ছোট্ট কুটিরে পৌঁছে গেল। লালপরি, এই যে আমরা চলে এসেছি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। রাখালের কুটিরে আসার পরও লালপরি মন খারাপ করে বসেছিল। তার মন খারাপ দেখে রাখাল তাকে অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনালো। এই রাখালের বাঁশি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে, এটা ভেবে পরীর খুব ভালো লাগলো। সে বলল, তুমি তো অনেক সুন্দর বাঁশি বাজাতে পারো। আমি যতদিন তোমার কাছে থাকবো আমাকে প্রতিদিন বাঁশি বাজিয়ে শোনাবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শোনাবো। পরী আর রাখাল একত্রে কুড়ে ঘরে থাকে, একত্রে গরু চড়ায়। রাখাল বাঁশি বাজায় আর পরী ঘাগরা উড়িয়ে নাচে। এসব দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত। তাই তারা গ্রামের মাতবরকে পাঠালো রাখালের সাথে কথা বলতে। দেখো বাপু, আমরা তো একটা সমাজের মধ্যে থাকি। তুমি ওই মেয়েটাকে নিয়ে একা এভাবে বিয়ে ছাড়া একসাথে থাকতে পারো না। ঠিক আছে মাতবর চাচা, আপনি তাহলে পরীর সাথে কথা বলুন।
ও যদি রাজি থাকে আমার ওকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। মাতবর লালপরীর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, মা পরি, আমরা গ্রামবাসীরা মিলে ঠিক করেছি রাখালের সাথে তোমার বিয়ে দেব। তোমার কোনো আপত্তি নেই তো মা? চাচা, আপনারা আমার গুরুজন, আপনাদের নেয়া সিদ্ধান্তের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কাল তো আগে থেকেই রাজি ছিল, পরিও রাজি হয়ে গেল। এরপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেল। এভাবে দেখতে দেখতে 1টি বছর পার হয়ে গেল। লালপরীর কোল জুড়ে এলো ফুটফুটে এক কন্যা সন্তান। এদিকে গ্রীষ্ম আসার সময় হয়ে গেছে। লালপরীর হঠাৎ মনে পড়ল তার অল্প কিছুদিনের মধ্যেই তার বোনেরা পৃথিবী ভ্রমণে আসবে, তাই সে অধীর আগ্রহে বোনদের জন্য অপেক্ষা করছিল। লালপরি, গ্রীষ্ম তো এসেই গেল, আর কদিনের মধ্যে হয়তো তোমার বোনেরা চলে আসবে। হ্যাঁ, আমিও তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কদিন পরে সকালবেলা লালপরি বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাড়ির পাশে একটু হাঁটাহাঁটি করছিল। হঠাৎ সে দেখতে পেল কেউ আকাশ থেকে নামছে। সে বুঝতে পারল তার বোনেরা আসছে। তখন সে তার বোনেরা যে নদীতে নামবে সেখানে পৌঁছালো। লালপরীর সাথে 1টি বছর পর দেখা হলো সব বোনেদের। তারা সবাই আবেগে আপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। বোন, কেমন আছিস তুই? একটা বছর তোকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে আমাদের। হ্যাঁ বোন, আমারও অনেক কষ্ট হয়েছে, কিন্তু কি করব বলো, আমি তো টানাজোড়া খুঁজেই পেলাম না। বোন, তোর দিনগুলো এখানে কিভাবে কাটছে? তুই থাকিস কোথায়? সেদিন তোমরা চলে যাওয়ার পর আমি এখানে বসে কান্না করছিলাম। এক রাখাল সবকিছু শুনে আমাকে তার বাসায় আশ্রয় দেয়। আমরা একে অপরকে ভালোবেসে ফেলি, তাই এই গ্রামের মাতব্বর আমাকে তার সাথে বিয়ে দিয়ে দেয়। আমার কোল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে। সত্যি বলছিস? তুই বিয়ে করেছিস? তোর একটি সন্তান হয়েছে? সে তো অনেক আনন্দের সংবাদ। চলো সবাই আমার বাসায় চলো, তোমরা আমার মেয়ে আর স্বামীকে দেখবে। ঠিক আছে বোন, আমরা সবাই তোমার বাসায় যাব। এদিকে রাখাল হঠাৎ দেখে লালপরি বাড়িতে নেই। তখন সে একটু চিন্তিত হয়ে বাড়ি থেকে বের হয়। আস্তে আস্তে নদীর দিকে আগাতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় লালপরি তার বোনদের নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসছে। তখন সে চিন্তামুক্ত হয়। লালপরি তার বোনদেরকে নিয়ে বাড়িতে আসে। আপনাদের সবাইকে আমার গরিবের কুটিরে স্বাগত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, তুমি আমাদের বোনকে আশ্রয় দিয়ে তাকে বিয়ে করেছো। আমরা সবাই তোমার নিকট কৃতজ্ঞ। তারা সকল বোন বিগত 1 বছরের বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে থাকে এবং সবাই দুঃখ প্রকাশ করতে থাকে এখনো পর্যন্ত লালপরি তার ডানা খুঁজে না পাওয়ার কারণে। তাদের এসব কথাবার্তা শুনে রাখাল ভাবে, আমি তো লালপরিকে বিয়ে করেছি, সে আমার সন্তানের মা হয়েছে, এখন তো আর সে আমাকে ছেড়ে যাবে না। তাদেরকে আমি সবকিছু খুলে বলি। আপনারা যদি আমাকে অভয় দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ ভাই, বলো তুমি কি বলতে চাও? আসলে লালপরির ডানাচোড়া হারিয়ে যায়নি, এটা আমি লুকিয়ে রেখেছিলাম, কেননা আমি তাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছিলাম। তাকে হারাতে চাইনি, তাই এমনটা করেছি। কি বলছো তুমি? তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, তুমি এভাবে আমার বোনের জীবনটা নষ্ট করে দিলে। আমাকে ক্ষমা করবেন, আমি অনেক ভালোবাসি লালপরীকে, আর সে এখন আমার সন্তানের মা। পরীরা অনেক রাগান্বিত হয়ে গেল। তারা ভাবতে পারেনি রাখাল এমন কিছু ইচ্ছে করেই করেছে। রাখাল লুকিয়ে রাখা ডানাজোড়া নিয়ে এসে লালপরীর সামনে রাখলো। লালপরী আর রাখালের সাথে থাকতে রাজি হলো না। সে তার সন্তানের কথা না ভেবেই বড় বোনদেরকে নিয়ে ওই মুহূর্তেই পরীর রাজ্যে ফিরে গেল। বাবা, আমরা এবার বেড়াতে যেয়ে সময়ের আগেই লালপরীকে সাথে নিয়ে এসেছি। তুমি জানো কি হয়েছে লালপরীর সাথে? সত্যি বলছিস মা? লালপরী ফিরে এসেছে? বলো আমাকে, কি হয়েছিল ওর সাথে? এক রাখাল বালক লালপরীর ডানাগুলো লুকিয়ে রেখেছিল। সে এমন কেন করলো? সে তাকে ভালোবাসতো বাবা, সত্যিই অনেক ভালোবাসতো। আমরা লালপরীকে রেখে আসার পর ওই রাখাল লালপরীকে বিয়ে করে এবং তাদের ঘরে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। রাখাল এমন অন্যায় করেছে সে না হয় বুঝলাম, কিন্তু লালপরী তো তার সন্তানের কথা ভেবে ভেবে কষ্ট পাবে। এভাবে সন্তানকে একা রেখে মাকে নিয়ে আসাটা ঠিক হয়নি। বাবা, লালপরী নিজেও রেগে আছে। যখন সে শুনেছে রাখাল এটা ইচ্ছাকৃতভাবে করেছে, তখন সে আর সেখানে থাকতে রাজি হয়নি, তাই আমরা তাকে সাথে নিয়ে এসেছি। লালপরী রাজ্যে ফেরত এসে মহা খুশি, কিন্তু কদিন যেতে না যেতে সে তার সন্তানের জন্য ছটফট করতে লাগলো।
সে রাখালের বাঁশির সুর শোনার জন্য এবং তার সন্তানকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। সবসময় মন খারাপ করে থাকতে লাগলো লালপরি। রাজামশাই, আপনি অনুমতি দিলে একটা কথা বলতে চাই। হ্যাঁ রানী, বলো তুমি কি বলতে চাও। দেখুন রাজামশাই, লালপরি ছোট মানুষ, রাগের মাথায় পৃথিবী ছেড়ে চলে এসেছে, কিন্তু তার স্বামী সন্তানকে ভুলে এক মুহূর্তের জন্য সুস্থভাবে থাকতে পারছে না। হ্যাঁ রানী, আমিও দেখেছি সে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকছে, কষ্ট পাচ্ছে। আপনি লালপরীকে পৃথিবীতে পাঠিয়ে দিন, সেখানে সে রাখালের সাথে তার সন্তানকে নিয়ে সুখেই থাকবে। ঠিক আছে রানী, তাই করো। তুমি মেয়েদের বলে দাও ওকে নিয়ে ওর সন্তানের কাছে রেখে আসো। এদিকে রাখালেরও খুবই করুণ অবস্থা। সে না পারে মেয়ের ঠিক মতো দেখাশোনা করতে, না পারছে তার কাজ ঠিক মতো করতে, আর আজকাল বাঁশি বাজানোতেও মন নেই। একজন দাইমা অনেক কষ্ট করে মেয়েটাকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছে। হঠাৎ আকাশ থেকে কিছু একটা নামতে দেখে রাখাল ভয় পেয়ে যায়। সে ভাবে ঈগল বুঝি তার মেয়েকে ছো মেরে নিয়ে যেতে এসেছে, তাই সে দ্রুত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু রাখাল কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এটা লালপরি। তখন তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। সে আস্তে আস্তে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। মেয়েকে ছেড়ে একা একা থাকতে পারছো না, তাই মেয়েকে নিতে এসেছো তুমি? এদিকে লালপরি তার ডানা জোড়া খুলে একটা চকমকির সাহায্যে তাতে আগুন ধরিয়ে দেয়। এ কি করছো লালপরি? তুমি তো আর ফিরে যেতে পারবে না। আমি আর ফিরে যেতেও চাই না। এখানে তুমি আছো, আমার সন্তান আছে, তোমাদের ছেড়ে কোথাও যে আমি সুখে থাকতে পারবো না। এই বলে লালপরি দৌড়ে এসে তার মেয়েকে কোলে তুলে নিল। রাখাল আবেগে আপ্লুত হয়ে লালপরি আর তার মেয়েকে জড়িয়ে ধরল। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটি তোমাদের কেমন লেগেছে। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তাদের প্রতি অনুরোধ, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।